খবর শুনছেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বীরভূমের কেষ্ট ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর বাড়িতে মেগা রেড, উদ্ধার পাহাড় প্রমাণ টাকা, গুনতে 5 মেশিন, তীব্র চাঞ্চল্য এলাকায়। গভীর রাতে পুলিশের অভিযান, ফের নলহাটিতে উদ্ধার বিপুল বিস্ফোরক, জিলেটিন স্টিক, নাশকতার ছক্কি। পুলিশের ভয়ে চুরির গয়না ও নগদ টাকা ফিরিয়ে দিল চোরেরা, তাজ্জব কাণ্ড নদিয়ায়। প্রতিশ্রুতি দিয়ে এফআইআর প্রত্যাহার করেনি কেন্দ্র, ফের দেশজোড়া আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির। রাঁচির ভিডিও মৌলালির বলে চালানোর চেষ্টা, সৃজনদের অ্যান্টি সোশ্যাল তোপ দিলীপের, লালবাজারে দায়ের অভিযোগ। নিউ টাউনে রহস্য মৃত্যু, পরোটার দোকান থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, তদন্তে পুলিশ। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম, তবে 6 জেলায় বিক্ষিপ্ত বর্ষণ, উত্তাল হতে পারে সমুদ্র। কেমন থাকবে উত্তরের আবহাওয়া? লক্ষ লক্ষ টাকা চুরি করে বান্ধবীদের নিয়ে ফুর্তি, ইকবালপুরে পুলিশের জালে গুণধর আসিফ। বড় কিছু হতে চলেছে, 1 সপ্তাহ অপেক্ষা করতে বললেন কল্যাণ। কাকলির সায়নীদের নিয়ে কোন পথে অভিষেকরা? স্বনির্ভর গোষ্ঠীর কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা মেহমুদ খান। গভীর রাতে কোচবিহারে উত্তেজনা, এসইউসিআই ও ফরওয়ার্ড ব্লকের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, তাণ্ডব সিপিএম এর অফিসেও। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার মোস্ট ওয়ান্টেড শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল 1 কোটি টাকা, ধৃত আরও 2। রাশিয়া থেকে তেল কিনলেই বড় শাস্তি, আমেরিকার নতুন বিলে কোপে পড়লে বিপদ বাড়বে ভারতেরও, আইনে পরিণত হলে কি হবে জানেন? বাঁকুড়ার শালতোরা বিস্ফোরণ মামলায় বড় সাফল্য, সাঁতরাগাছি থেকে বিস্ফোরক সরবরাহকারীকে গ্রেফতার এনআইএর। আইআইটিতে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ। অচেনা নাম্বার থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও, তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকেও। ইউক্রেন বন্দরে আটকে 13 ভারতীয় নাবিক, ড্রোন মিসাইল হামলা, ঘন ঘন দিল্লির কাছে উদ্ধারের আর্জি। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় সায় দেয়নি হাইকোর্ট, এবার শীর্ষ আদালতে আর্জি অভিষেকের। মোদি ও প্রশাসনকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এক্সকে সিজেপি বিক্ষোভের পোস্ট সারাতে বলল দিল্লি পুলিশ। স্বর্ণ হলো রাজীব কুমার স্ত্রীর সঞ্চিতাকে, তথ্য কমিশন থেকে ইস্তফা দিয়ে রাজ্যপালকে পাঠালেন পদত্যাগপত্র। আসামে বন্যায় মৃত বেড়ে 75, 7 জেলায় এখনো ক্ষতিগ্রস্ত 3,32,000 মানুষ, জলের তলায় বহু এলাকা। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ধরে ধরে নোটিশ পাঠাচ্ছে পুলিশ, চাইছে নাম ঠিকানাও। কেন? অসুস্থ বাবা, রাতে দেখতে আসছিলেন পলাতক তৃণমূল নেতা, খবর পেয়ে ফাঁদ পাতল পুলিশ, বিষ্ণুপুরের টান টান নাটক। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। মঙ্গলবার গভীর রাতে আচমকাই টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। রাত থেকে শুরু হয় তল্লাশি, সকালে অব্যাহত ছিল অভিযান। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতে গভীর রাতে হানা দেয় পুলিশ। রাত পেরিয়ে সকাল হলেও তল্লাশি অভিযান শেষ হয়নি। সূত্রের খবর, ওই বাড়ি থেকে অনেক টাকা উদ্ধার হয়েছে, থরে থরে সাজানো ছিল বান্ডেল বান্ডেল টাকা। ঠিক কত টাকা রয়েছে তা গুনতে এখনো পর্যন্ত 5টি নোট গোনার যন্ত্র আনা হয়েছে। উদ্ধার হওয়া টাকা নিয়ে যাওয়ার জন্য আনা হয়েছে 2টি বড় ট্রাকও। মঙ্গলবার গভীর রাতে আচমকাই টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। প্রথমে গোটা বাড়ি ঘিরে ফেলে তারা, শুরু হয় তল্লাশি অভিযান। এই প্রতিবেদন লেখার সময়ও তার বাড়িতে রয়েছে পুলিশের বড় দল, চলছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, ওই বাড়ি থেকে শুধু টাকা নয়, সোনাও উদ্ধার হয়েছে। আনুমানিক 8 থেকে 10 কেজি সোনা এবং 30 থেকে 32 কোটি নগদ টাকা তারা উদ্ধার করেছে বলে সূত্রের খবর। তবে পুলিশ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। স্থানীয় সূত্রের খবর, মিনার পেশায় একজন সরকারি বাসের চালক, সেই সঙ্গে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। টুলুর একাধিক খাদানের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত মিনার। তবে এত টাকা এলো কোথা থেকে? টাকার উৎস কি কোনো বেআইনি পথে আয় কিনা তা এখনো স্পষ্ট নয়।
তল্লাশি অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বীরভূমে পরিচিত মুখ টুলু একসময় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তিনি। তার বিরুদ্ধে বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ রয়েছে। গরু পাচার মামলাতেও নাম জড়িয়েছিল টুলুর। 2022 সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নজরে ছিলেন তিনি। সেই সময় তার বাড়ি এবং অফিসে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। রাজ্যে পালাবদলের পর সেই টুলুর আত্মীয়ের বাড়িতে হানা দিল পুলিশ। উদ্ধার হওয়া টাকার সঙ্গে টুলুর কোনো যোগ রয়েছে কিনা তা এখনো জানা যায়নি। 3 দিন আগে এনআইএ অভিযানে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছিল বীরভূমের নলহাটিতে। ফের উদ্ধার হলো বিপুল পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট জিলেটিন স্টিক। নলহাটি থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় লখনামারা পাথর শিল্পাঞ্চল এলাকায়। সেখানেই একটি বাড়ি থেকে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো। কিন্তু কী কারণে এত বিস্ফোরক মজুদ ছিল? কোনো বড় চক্র কি কাজ করছে এর পিছনে? বেআইনি পাথর খাদান ব্যবহার নাকি নাশকতার ছক চলছে, সেই আশঙ্কা ঘুরছে বিভিন্ন মহলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর এই অভিযান চলে। নলহাটি থানার পুলিশের একটি বিশেষ দল লখনামারা পাথর শিল্পাঞ্চলের ওই পরিত্যক্ত টালির বাড়িতে হানা দেয়। দীর্ঘক্ষণ ধরে চলে অভিযান। বাড়ির ভিতরে লুকোনো ওই বিস্ফোরক উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মোট 800 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, 12,400টি জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। এছাড়াও 105টি ডেটোনেটর এবং 36টি ডেটোনেটিং ফিউজের কয়েল। এছাড়াও বিস্ফোরক ব্যবহারের জন্য সম্পর্কিত একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। উদ্ধার হওয়া বিস্ফোরক পরীক্ষা করে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটি সম্প্রতি ভাড়া নেওয়া হয়েছিল। তবে কারা ওই বাড়ি ব্যবহার করছিল, কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ বিস্ফোরক সেখানে মজুত করা হয়েছিল, কোনো সংঘবদ্ধ চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরকের উৎস, সরবরাহের নেটওয়ার্ক এবং সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন শৃঙ্খলা বজায় রাখতে জিরো টলারেন্স ফর ক্রাইম নীতি অনুসরণ করে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চুরির পর পুলিশের ভয়ে গয়না ও নগদ টাকার কিছুটা ফিরিয়ে দিয়ে গেল চোর। এমনই চাঞ্চল্যকর অথচ কৌতূহলী ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের রামনগর মিস্ত্রিপাড়ায়। গত সোমবার রাত 10টা নাগাদ ওই এলাকার বাসিন্দা চায়না বিবিদের বাড়িতে চুরি হয়। চোরেরা নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দিয়েছিল। তারপরেই বিষয়টি সামনে আসতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চায়না বিবি ও তার পরিবারের সদস্যরা। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। কালবিলম্ব না করে ঘটনার তদন্তে নেমে এক স্থানীয় যুবককে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাকেই জিজ্ঞাসাবাদ করে তার মধ্যেই গতকাল মঙ্গলবার রাতে চায়না বিবির কন্যা ঘরে ঝাড়ু দেওয়ার সময় দেখতে পায় যে কালো চীনা কাগজের একটি মোড়ক পড়ে রয়েছে। কাগজটি খুলে ভিতরে উদ্ধার হয় নগদ অর্থ 2,760 টাকা ও চুরি যাওয়া সোনার গয়না একটি অংশ। গোটা বিষয়টি পুলিশকে জানান চায়না বিবি। প্রশাসন ও পুলিশের ভূমিকায় ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পুলিশের কড়া তৎপরতা ও চাপের কারণেই দুষ্কৃতীরা খোয়া যাওয়া জিনিস ফেলে রেখে যেতে বাধ্য হয়েছে। বাকি জিনিসও পুলিশ দ্রুত উদ্ধার করে দেবে বলে আশাবাদী আমরা। প্রশাসনকে আমাদের আন্তরিক ধন্যবাদ। পুলিশ সূত্রে খবর, চুরি যাওয়া বাকি গয়না উদ্ধারও করা হবে। কিন্তু কে বা কারা সেই চুরি যাওয়ার গয়না ফেরত দিল? সূত্রের খবর, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রামনগর মিস্ত্রিপাড়ায় এক মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। ওই মহিলাকে কেন্দ্র করে সন্দেহ বাঁধে এলাকাবাসীর। উনি যখন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন তখন বিদ্যুৎ সংযোগ ছিল না। চায়না বিবিদের ঘরের দরজাও খোলা ছিল বলে জানা গিয়েছে। তখনই কেউ চুরি যাওয়া গয়না ও নগদ অর্থের একাংশ ছুঁড়ে বাড়িতে ফেলে দেয়। পুলিশের অনুমান, ওই মহিলা এই কাজটি করেছেন। চুরির সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবার গুরুতর অভিযোগ তুলে ফের দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি। আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ও মামলা প্রত্যাহার করার লিখিত আশ্বাস সত্ত্বেও কেন্দ্র তা আদালতে না জানানোয় ক্ষোভ উগরে দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে গ্রেফতার হওয়া 18 বছরের
কম বয়সী পড়ুয়া ও অপরাধের ইতিহাস না থাকা পড়ুয়াদের অন্তর্বর্তী জামিন এবং সুরক্ষার নির্দেশ দেওয়ার পরই সিজেপির পক্ষ থেকে চরম অসন্তোষ প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ে আন্দোলনকারী পড়ুয়াদের কিছু ক্ষেত্রে গ্রেফতারি থেকে সাময়িক সুরক্ষা দেওয়া হলেও আগের এফআইআর এবং তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ছাড়পত্র রাজ্য সরকারগুলিতে দেওয়া হয়েছে। আর তাতেই অশনি সংকেত দেখছে সিজেপি। সংগঠনের দাবি, গত 25শে জুলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে সমস্ত পুলিশি মামলার সম্পূর্ণ প্রত্যাহার করার স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন সরকারি আইনজীবীরা কেন্দ্রের এই আশ্বাসের বিষয়টি আদালতকে জানাননি। ফলে আদালত আগের মামলা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। সিজেপির অভিযোগ, এই সুযোগ নিয়ে বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যগুলির পুলিশ সাধারণ আন্দোলনকারীদের ওপর প্রতিশোধমূলক আইনি পদক্ষেপ চালাতে পারে। পুলিশ যদি ছাত্রদের এভাবে হেনস্থা করতে থাকে তবে ককরোচ জনতা পার্টি খুব শিগগিরই আরও বড় আন্দোলনে নামবে। সরকারের উচিত অবিলম্বে ছাত্রদের ওপর এই অনাচার বন্ধ করা। অন্যদিকে দলের মুখপাত্র সৌরভ দাস লেখেন, আদালতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। 25শে জুলাই দেশের সামনে দেওয়া পবিত্র প্রতিশ্রুতি রক্ষা করতেই হবে। সমস্ত এফআইআর অবিলম্বে তুলে নিতে হবে। রাঁচির ভিডিও মৌলালির বলে চালানোর চেষ্টা। ভিডিওটি বাংলার নয় তা প্রমাণ হতেই বামেদের অ্যান্টি সোশ্যাল বলে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, যারা ভুয়ো ভিডিও ছড়াচ্ছে তাদের গ্রেফতার করা উচিত, করা হবেও। ইতিমধ্যেই সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে সহ 3 জনের বিরুদ্ধে লালবাজারে দায়ের করা হয়েছে অভিযোগ। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে গত শুক্রবার বাম ছাত্র সংগঠনের ডাকে পথে নেমেছিলেন বহু মানুষ। সেই মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল ধর্মতলা। আক্রান্ত হয়েছিলেন একাধিক সাংবাদিক ও পুলিশ। তারপরই বামেদের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল বিজেপির পতাকা লাগানো একটি গাড়ির উপর দাঁড়িয়ে কয়েকজন যুবক মিছিল লক্ষ্য করে টমেটো ইট ছুটছেন। বামেরা দাবি করে ওই ভিডিও কলকাতা মৌলালির। পরবর্তীতে জানা যায় ভিডিওটি আদতে রাঁচির। মঙ্গলবার এ নিয়ে বামেদের এক হাত নেন দিলীপ। বলেন, যারা ভুয়ো ভিডিও ছড়িয়ে বাংলা বদনাম করছে তারা অ্যান্টি সোশ্যাল, এদের গ্রেফতার করা উচিত, করাও হবে। এরপরই এদিন সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে সহ 3 জনের বিরুদ্ধে লালবাজারে দায়ের করা হয়েছে অভিযোগ। এ প্রসঙ্গে বাম নেতা সৃজন ভট্টাচার্য বলেন, আমরা পরে ফ্যাক্ট চেক করে জানতে পেরেছি ভিডিওটা মৌলালির নয়। তবে এটাও ঠিক যে ভিডিওটি কিন্তু মিথ্যে নয়। ওই ঘটনা ঘটেছে। মিছিলকে লক্ষ্য করে বিজেপির লোকেরা টমেটো ইট ছুঁড়েছে। ঘটনাটি যেখানেই ঘটে থাকুক তা একই রকম নিন্দনীয়। সাত সকালে পরোটার দোকান থেকে এক ব্যক্তির রহস্যজনক দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নিউটাউনের রাম মন্দির সংলগ্ন এলাকায়। বুধবার সকালে খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় উদ্ধার করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাম মন্দিরের পাশেই একটি বেশ পুরনো পরোটার দোকান রয়েছে। প্রতিদিনের মতো বুধবার সকালেও দোকানের মালিক দোকান খুলতে এলে নিচে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি ওই ব্যক্তিকে বেশ কয়েকবার ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া শব্দ না মেলায় আশেপাশের অন্যান্য দোকানদারদের ডেকে আনেন। সবাই মিলে পরীক্ষা করে বুঝতে পারেন যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পরেই খবর দেওয়া হয় ইকোপার্ক থানায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা তিনি কিভাবে রাতের বেলা ওই দোকানে এলেন তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃতের কপালে একটি ক্ষতের দাগ রয়েছে। পড়ে গিয়ে আঘাত লাগার ফলেও এটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা। ইকোপার্ক থানার পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ সামনে আসবে। একই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে আশেপাশের অন্যান্য থানার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। তবে বুধবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। আপাতত প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা কাটল দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি বা তার সঙ্গে ঝোড়ো হাওয়ার বওয়ার সতর্কতা থাকলেও মোটের উপর আকাশ পরিষ্কারই থাকবে। তবে উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। তবে বুধবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
নেই। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় 45 থেকে 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার বেগ 65 কিলোমিটারও হতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। সেই কারণে বুধবারের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার উত্তরের উপরের দিকে 4 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হলুদ সতর্কতা। কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এই 4 জেলা ছাড়াও কোচবিহারের জন্য একই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী 7 দিন উত্তরের এই 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 35 লাখ টাকা সোনার গয়না ও নগদ হাতিয়ে নামের রিসর্টে গা ঢাকা। রিসর্টে ব্যবসায়ী পরিচয়ে একাধিক বান্ধবীর পিছনে লুঠে 4 লাখ টাকা উড়িয়ে দিল চোর। অথচ ইকবালপুরে হওয়া এই চুরি ঘিরে কানাডায় শুরু হয় পারিবারিক বিবাদ। নববধূকে কাঁদতে কাঁদতে কানাডা থেকে চলে আসতে হয় কলকাতায়। শেষ পর্যন্ত এই চুরির কিনারা করলেন লালবাজারের গোয়েন্দারা। রিসর্টের এক ভিলা থেকে অন্য ভিলায় পালিয়েও শেষ রক্ষা হলো না 21 বছর বয়সে অন্ধকার জগতে নাম করে ফেলা আসিফ হোসেনের। তাকে গ্রেফতার করে তার বাড়ির ভেতরে চোরা কুঠুরি থেকে বেশিরভাগ গহনা উদ্ধার করলেন লালবাজারের গোয়েন্দা বিভাগে চুরি দমন শাখার আধিকারিকেরা। এছাড়াও উদ্ধার হয় একগোছা চাবি, যেগুলি ব্যবহার করেই চুরি করত সে। পুলিশ জানিয়েছে, ইকবালপুরের MM আলী রোডের বাসিন্দা দম্পতির বাড়ির দরজার টেপা তালা লাগিয়ে কাজে বেরিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন বাইরে তালা বন্ধ, অথচ আলমারি খোলা। ভিতর থেকে লুট হয়েছে 201 গ্রাম সোনার গহনা ও নগদ 4 লাখ টাকা। ওই টাকা ও গয়না ওই দম্পতির নববিবাহিতা মেয়ের। বিয়ের পর মা বাবার কাছেই সোনা টাকা গচ্ছিত রেখে স্বামীর সঙ্গে কানাডায় চলে যান মেয়ে। পুলিশের কাছে খবর, বিদেশে বসে চুরির খবর শুনেই নতুন জামাইয়ের সন্দেহ হয় তার শ্বশুর শাশুড়ির উপরই। তাদেরই চোর অপবাদ দেন জামাই। নব দম্পতির পারিবারিক বিবাদে এমনই পরিস্থিতি হয় যে নববধূ কানাডা থেকে কাঁদতে কাঁদতে ইকবালপুরে চলে আসেন। পরিবারের পক্ষ থেকে ইকবালপুর থানায় চুরির অভিযোগ দায়ের হয়। গোয়েন্দা পুলিশ তদন্তভার হাতে নিয়ে এলাকায় সিসিটিভির সূত্র ধরে তদন্ত শুরু করে। পূর্ব কলকাতার ইন্টালির বিবি বাগানের আসিফকে গোয়েন্দারা শনাক্ত করেন। গোয়েন্দারা জানতে পারেন যে আসিফ গা ঢাকা দিয়ে রয়েছে রাজারহাট এলাকায় একটি নামী রিসর্টে। ব্যবসায়ী পরিচয় দিয়ে সেখানে একাধিক বান্ধবীকে নিয়ে গিয়ে তার ফুর্তি করছে সে। এভাবে গত কয়েকদিনে ওই রিসর্টে প্রায় 4 লাখ টাকা খরচ করে ফেলেছে সে। তার রুম শনাক্ত করে গোয়েন্দারা হানা দিতেই এক ভিলা থেকে অন্য ভিলায় পালাতে থাকে সে। রীতিমতো চোর পুলিশের লুকোচুরি খেলা শুরু হয় রিসর্টে। যদিও একটি ভিলা থেকেই তাকে গ্রেফতার করেন গোয়েন্দারা। সে জানায় পুরো নগদ টাকাই সে উড়িয়েছে। প্রথমে তাকে জেরা করেও সোনা উদ্ধার করা যায়নি, কিন্তু সোমবার তার বাড়ির চোরা কুঠুরিতে হানা দিয়ে 172 গ্রাম সোনা গোয়েন্দারা উদ্ধার করেন। তার নেশা করার জায়গা ওই চোরা কুঠুরির ভেতর একটি কোণ থেকে উদ্ধার হয় সেই সোনা। সেগুলি বিক্রি করার জন্য ছক কষেছিল সে। তাকে জেরা করে বাকি গহনা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের ভাঙনের পর এবার কি প্রতিশোধের পালা? বড় ইঙ্গিত তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী 1 সপ্তাহের মধ্যে ঘটতে চলেছে বড় কোনো ঘটনা, দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে কি ঘটবে তা স্পষ্ট করতে চাননি আইনজীবী সাংসদ। তৃণমূল কংগ্রেসের পরিচয়ই এখনো সংসদে যোগ দিতে হচ্ছে বিক্ষুব্ধ 20 জন সাংসদকে। এনসিপিআই দল এখনো স্পিকার ওম বিড়লার কাছ থেকে মান্যতা পায়নি। তাই গতকাল তৃণমূল পরিচয়েই এনডিএ বৈঠকে যোগ দিতে হয়েছে 20 সাংসদকে। এবার এই 20 জন বিক্ষুব্ধ সাংসদদের নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল। এনসিপিআই দল নিয়ে লোকসভা স্পিকার সিদ্ধান্ত জানানোর আগেই সুপ্রিম কোর্টে যেতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাই ইঙ্গিত দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখনই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত বলে অভিষেকের কাছে আবেদন করেছেন কল্যাণ। মমতা অভিষেকের তরফে সবুজ সংকেত এলেই এনসিপিআই এর বৈধতা তথা 20 জন সাংসদের দলত্যাগ বিরোধী আইন লাগু হওয়ার বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতে পারে। প্রথম বৈঠকে ডাক না পেলেও সংসদে এনডিএর বড় মুখদের পাশে বসেছেন কাকলি ঘোষ দস্তিদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এসে এনডিএর বাকি সাংসদদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। এনডিএর দ্বিতীয় বৈঠকেও সামিল হয়েছিল এনসিপিআই। স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে দেশের মধ্যে সেরা স্বীকৃতি পাওয়ার কৃতিত্ব এদিন ফলাও করে প্রচার করত রাজ্য সরকার। কিন্তু পালা বদলের পরেই সেই দাবির মূলে এক বিরাট ধাক্কা লাগলো। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নামে থাকা কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগে গ্রেফতার হলেন কুখ্যাত তৃণমূল নেতা তথা
পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। মঙ্গলবার বর্ধমানের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিভাস চট্টোপাধ্যায় ধৃতকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় গোটা জেলার রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, মহিলা স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের ঘটনায় দীর্ঘদিন ধরেই ন্যায় বিচারের দাবিতে লড়াই চালাচ্ছিলেন ক্ষতিগ্রস্ত মহিলারা। কিন্তু তৎকালীন শাসক দলের প্রভাবে এতদিন কোনো আইনি পদক্ষেপ করা সম্ভব হয়নি বলে অভিযোগ। এরপর রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন ঘটতেই গত 20 মে জামালপুর থানায় আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করেন নারী চেতনা মাল্টিপারপাস মহিলা কোঅপারেটিভ সোসাইটির দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী মিরাতাজ শেখ। পুলিশকে দেওয়া অভিযোগে মিরাতাজ জানান, 2023 সালে তিনি ওই সমবায় সমিতির দায়িত্বে থাকার সময় জানতে পারেন যে তাদের সংস্থার নামে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে জামালপুর শাখায় একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। কিভাবে এবং কার অনুমতিতে ওই অ্যাকাউন্ট খোলা হলো তা নিয়ে তিনি বিডিও ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের কাছে জানতে চান। তখন তাকে জানানো হয় যে তৎকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান এই বিষয়ে সব জানেন। এরপর সমবায় প্রতিনিধি ব্যাংক গিয়ে দেখতে পান যে তার সই সম্পূর্ণ জালিয়াতি করে ওই অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় 2.5 কোটি টাকা অবৈধ লেনদেন করা হয়েছে। এই জালিয়াতির প্রতিবাদ করায় এবং তৎকালীন সভাপতি মেহমুদ খানের কাছে কৈফিয়ত চাওয়ায় তার লোকজন দিয়ে মিরাতাজকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। শুধু স্বনির্ভর গোষ্ঠীর টাকাই নয়, 100 দিনের কাজের গাছের টাকা ও বাচ্চাদের স্কুলের পোশাকের টাকাও ব্যাপক পরিমাণে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। তৎকালীন সরকারের আমলে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে পালাবদলের পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন। স্বনির্ভর গোষ্ঠীর অর্থ আত্মসাৎ ছাড়াও মেহমুদ খানের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজি সহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। সেই সংক্রান্ত একটি মামলায় গত 8ই জুলাই পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এরপর জেল হাজতে থাকা অবস্থায় পুলিশ আদালতের অনুমতি নিয়ে মেহমুদকে জিজ্ঞাসাবাদ করে এবং এই কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় তার সরাসরি যুক্ত থাকার জোরালো প্রমাণ পায়। এরপরই সরকারি টাকা তছরূপের এই নতুন মামলায় তাকে সোন অ্যারেস্ট বা গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন জানায় পুলিশ। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।